মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়। প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয়, মত আইনজীবীর। দুর্নীতির সম্পদের হদিস পেলেই পাসপোর্ট বাতিলের পরামর্শ। দেখিয়ে 25 জুট মিল বন্ধ করে বিগত সরকার, জানতেন সাবেক মন্ত্রীও। নির্দেশ বাস্তবায়নে চেয়ারে বসানো হয় পাট সচিবকে। শিল্প ধ্বংসের মাশুল দিচ্ছেন শ্রমিকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে তিনি একথা বলেন। টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট, তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা। প্রধান উপদেষ্টা বলেন, উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ, সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা, আমাদের মায়েরা, দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে যুগান্তকারী বলছেন যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য দিক নির্দেশনামূলক ও তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে।
জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ, ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া, সংস্কার কর্মসূচি, দেশ পুনর্গঠন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মুহুর্মুহুর করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভাষণের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এআই অনেক কাজের স্থান দখল করছে বলে যুব সমাজের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া উচিত, যাতে তারা আরো উৎপাদনশীল হতে পারে। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে বর্তমান বাংলাদেশে সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করেছে। তাদের আশা, দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনূস। কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে কি কি ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং যেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলোর সহায়তা চেয়েছেন। রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধানই হচ্ছে বাংলাদেশ থেকে তাদেরকে তাদের নিজ ভূমি মায়ানমারে প্রত্যাবর্ষণ, এবং এই ব্যাপারে উনি যুক্তরাষ্ট্র সহ সবাইকে বাংলাদেশকে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক ভাবে যাতে এই সমস্যাটার সমাধান করা যায় এবং রোহিঙ্গারা যাতে তাদের নিজ ভূমিতে ফেরত যেতে পারে সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। এদিন যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে প্রথমবারের মতো ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের কথা স্মরণ করার পাশাপাশি ছাত্র জনতার অবদান তুলে ধরেন এই বিশ্বমঞ্চে। একই সঙ্গে ফিলিস্তিনে যুদ্ধবিরতির পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান। এছাড়াও বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা রয়েছে সে বিষয়েও সমাধানের জন্য সকলের কাছে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দফতরের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহীনের আরও একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন। দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি, যে গণতন্ত্র, যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিবেন। প্রত্যেকটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি একজন বিশ্ব নেতা। আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন, এটাই তাদের প্রত্যাশা। যেখানে প্রতিবাদের সৃষ্টি হচ্ছে, যে সংস্কারের প্রয়োজন আছে, যেটা মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফিরে আসবে, সেই জন্য উনি যেন অতি সত্বর সেই ব্যবস্থাটা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি যেন বাংলাদেশের মানুষকে এটা গণতন্ত্র ফিরিয়ে দেন। সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, প্যালেস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন, মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি, ওনাকে সারা জীবন স্মরণ করবে। আমি আশা করব উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দিবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে শেষ হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের ৫ দিনের সফর। আর এই সফরে তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তারুণ্যের জয়গানের গল্প। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরও থাকছে।
নদীতে ড্রাম বসিয়ে কূপে লিকেজ গ্যাস সংগ্রহ, ব্রাহ্মণবাড়িয়ার 20টি গ্রামের সংযোগ। তৎকালীন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়া বাণিজ্যিকভাবেও ব্যবহার, নির্বিকার প্রশাসন। ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়াল অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। আইন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ ও সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে, সেজন্য তাদের ধরে এনে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, বিশ্বব্যাংক, FBI সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ। যেসব সন্দেহজনক ব্যক্তির টাকা আছে বলে সন্দেহ করা হচ্ছে, যে বিদেশে সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেই টাকার চাওয়ার জন্য যথোপযুক্ত ওদের কনভেনশন অনুযায়ী যাদের কাছে রিকোয়েস্ট করা হবে তাদের কাছে যথাযথ নিয়মে রিকোয়েস্ট করা, তাদেরকে শনাক্ত করা, ব্যক্তিদের প্রপার্টিগুলোকে শনাক্ত করা, বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তাদের যথাযুক্ত এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে, রায় নেবে, রায় নিয়ে সেগুলোকে বিদেশের কাছে সেই রায়গুলো পাঠানোর পর বিদেশি কনভেনশনের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র এই জাজমেন্টগুলোকে এনফোর্স করে বিদেশে পাচারকৃত অর্থ বাংলাদেশে পাঠাবে। এই অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি নিজের অর্থ না আনে, সরকারকে সহযোগিতা করে সারেন্ডার না করে, তাহলে এটা আনাটা অত্যন্ত দুঃসাধ্য। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলেও মনে করেন অনেকে। বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলি হয়তো আনা সম্ভব হতে পারে, কিন্তু যদি ওনাকে আপনি ধরতে পারেন, তো উনিও যদি বিদেশে থাকে, সম্পদও বিদেশে, তাহলে কিভাবে আপনার সম্পদগুলো ফেরত আনবেন? কিছু আনা যাবে, কিন্তু বৃহদাংশ আনা এত সহজসাধ্য কাজ না আমি মনে করি। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম না দিলে, আমাদের গভর্নমেন্ট যদি বলে যে তারা এই গ্রাউন্ডে দে আর ওয়ান্টেড ইন দিস কান্ট্রি, মানি লন্ডারিং, মার্ডার, এদের দেশে ফিরিয়ে দাও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত 17 বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন BJMCর সব পাটকল বন্ধ করে দেয় একদিনেই বেকার হয়ে পড়েন 70,000 দক্ষ শ্রমিক। 4 বছর ধরে বন্ধ BJMCর কর্মকর্তা কর্মচারীদেরও করা হয়নি আত্মীকরণ। পাট সচিব জানালেন, মিল বন্ধ করার নির্দেশনা দিয়েই তাকে বসানো হয়েছিল চেয়ারে। রপ্তানি খাতে জনবলের কর্মদক্ষতা কাজে লাগাতে নতুন করে চিন্তা করার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। খটখট শব্দ করে দিনভর চলা সরকারি করিম জুট মিলের এই দৃশ্য 4 বছর আগের। বর্তমানে বন্ধ এসব মিলে ভুতুরে পরিবেশ, জরাজীর্ণ সবকিছুই। লোকসানি খাত দেখিয়ে 2020 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ জুট মিল কর্পোরেশন BJMCর 25টি মিল। গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চাকরিচ্যুত করা হয় 70,000 দক্ষ শ্রমিককে। দেশীয় কাঁচামাল নির্ভর এ শিল্প কেন এভাবে মুখ থুবড়ে পড়েছিল তা জানতে ফিরতে হবে পেছনে। অভিযোগ রয়েছে, BJMCকে লোকসানি সংস্থায় পরিণত করা হয় বছরের পর বছর ধরে। অদক্ষভাবে পরিচালিত করার পাশাপাশি দেশের পাট শিল্পের ধ্বংসের পেছনে অভিযোগ রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক ষড়যন্ত্রের। সংস্থাটির দেয়া তথ্যের বিশ্লেষণ বলছে, অতিরিক্ত জনবল ও বেতন কাঠামো, রাজনৈতিক নিয়োগ, শ্রমিক ইউনিয়নের অপতৎপরতা, পাট কেনা ও পণ্যের বিপণনে দক্ষতার পরিচয় না দেয় লাভের বদলে বিপুল অঙ্কের লোকসান দিতে হয়েছে মিলগুলোকে।
এত সব যেন সংস্কার তো দূরের কথা, লিজ দেওয়ার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই সরকারি শিল্প বন্ধের সিদ্ধান্তে মূল কাণ্ডারি হিসেবে অভিযোগ রয়েছে এ খাতের তৎকালীন প্লাস্টিক মন্ত্রী খ্যাত পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। কারসাজিতে সহযোগী ছিলেন তৎকালীন বিজেএমসি চেয়ারম্যানের দায়িত্বে থাকা বর্তমান পাট সচিব সহ সাবেক 4 সচিব। যদিও পাট সচিবের দাবি জুট মিল বন্ধের ম্যান্ডেট দিয়েই তাকে পাঠিয়েছিল সাবেক সরকার। যেটা সরকারের তখনকার সিদ্ধান্তের বিষয়টা, এটা তো একেবারেই আপনি যদি বলেন আমি ব্যুরোক্রেট হিসেবে সেটার জবাব আমি দিতে পারবো না। এটা সিদ্ধান্ত হলো পলিটিক্যাল ডিসিশন। মিলগুলো বন্ধের 4 বছরেও পূরণ হয়নি কর্মের লক্ষ্য। উল্টো অলস বসে থেকে থেকে ভাঙারি লোহায় পরিণত হয়েছে চালু মেশিনগুলো। কর্মহীন হয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন দক্ষ শ্রমিকরা। আর অলস সময় পার করছেন প্রধান কার্যালয় সহ মিলগুলোতে থাকা প্রায় 3000 কর্মকর্তা কর্মচারী। মিলের নিজস্ব অর্থ 4 বছরে বসে খেয়ে শেষ করাই হচ্ছে না বেতন। দক্ষতা তো আগেই শেষ হয়ে গেছে। যখন 25টা মিলের উৎপাদন একসাথে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সময়েও আমাদের মিলগুলোতে ইন টোটাল আপনার প্রায় 70,000 শ্রমিক কাজ করেছে। আমরা এখানে 1000-এর মতো কর্মকর্তা আছি, আমাদের মেধাটাকে কাজে লাগানো হচ্ছে না। মিল বন্ধের পরই অন্য কর্পোরেশনের সঙ্গে একীভূত করতে বর্তমান পাট সচিব সহ 8 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। মিটিংয়ের পর মিটিংয়ে সম্মানী আর নাস্তা বাবদ লাখ লাখ টাকা ব্যয় করা হলেও এ লক্ষ্যে কাজ এগোয়নি একটুকুও। এ ব্যর্থতার দায় জনপ্রশাসন বিভাগের বলে জানান পাট সচিব। আত্মীকরণের প্রক্রিয়াটা যেভাবে লম্বা হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিল না। পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এমন প্রেক্ষাপটে অতীতের সব চক্রান্তকে পেছনে ফেলে রপ্তানি খাতের এই শিল্পকে নতুনভাবে দাঁড় করানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো যে বাংলাদেশের যে সোনালী আঁশ, তার যে সোনালী যুগ, সেটাকে ফেরত নিয়ে আসা এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই যে পাট পণ্য সেটা রপ্তানি করে। 70 বছরের ঐতিহ্যবাহী পাট শিল্পকে এক নিমিষেই ধ্বংস করার মিশন ছিল আওয়ামী সরকারের শিল্প খাতের কলঙ্কজনক অধ্যায়। তবে আগামীর বিশ্বে পাটের চাহিদাকে সামনে রেখে নতুন করে পরিকল্পিতভাবে কাজ করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ডেমরার করিম জুট মিল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। ঝুঁকি থাকার পরও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পশ্চিম তীরের বাকাইল ও মজলিশপুরে অন্তত 20টি গ্রামে চলছে কূপ থেকে লিকেজ হওয়া গ্যাস দিয়ে রান্নাবান্নার কাজ। প্রভাবশালীদের ছত্রছায়ায় ঝুঁকিপূর্ণ এই গ্যাস বাণিজ্যিকভাবেও ব্যবহার করা হচ্ছে। বছরের পর বছর এমন অপকর্মের নজির থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন শিগগিরই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দেখে মনে হবে প্লাস্টিকের পাইপ ও ড্রাম দিয়ে নদীতে মাছ ধরার কোনো ফাঁদ পাতা হয়েছে। প্রকৃতপক্ষে এসব ব্যবহার করা হয়েছে তিতাস গ্যাস ক্ষেত্রের কূপ থেকে লিকেজ হওয়া উড়াল গ্যাস ব্যবহারের জন্য। স্থানীয়রা জানান 2005 সাল থেকে তিতাসের 3 নম্বর কূপ থেকে গ্যাস লিকেজ শুরু হয়। এরপর থেকে তিতাসের পূর্বপার, আনন্দপুর, শ্যামপুর এবং পশ্চিম পার, বাকাইল, মজলিশপুর এলাকায় তিতাস নদী সহ বাসাবাড়িতে থাকা গভীর অগভীর নলকূপ দিয়ে গ্যাস বেরোতে থাকে। এরপরই উড়াল গ্যাসের দিকে নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের কর্মীসহ প্রভাবশালী চক্রের। তৎকালীন প্রভাবশালীরা তিতাস গ্যাস ক্ষেত্রের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনিক কর্মকর্তাদের ম্যানেজ করে প্লাস্টিক পাইপ এবং ড্রাম ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে উড়াল গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করে। প্লাস্টিক পাইপলাইনের মাধ্যমে স্থানীয় গ্রামের বাসাবাড়ি, চায়ের দোকান সহ অবৈধভাবে গড়ে ওঠা চুনের কারখানায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই গ্যাসের সংযোগ দেওয়া হয়। এতে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পুরো এলাকাটি। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসন যদি কঠোর অবস্থান গ্রহণ না করে যে কোনো সময় এইখানে দুর্ঘটনা ঘটে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেডি আছে, আমাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। খুব শিগগিরই আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় তাদেরকে নিয়ে আসবো। তিতাস গ্যাস ক্ষেত্রের মোট 24টি কূপের মধ্যে 2007 সালে তিতাসের 3 নম্বর কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন সময় সংবাদ। বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এই মুহূর্তে ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। কানপুর টেস্ট মাঠে গড়ানোর আগে আলোচনার বিষয় ছিল 3টা। এক, সাকিব আল হাসানের বিদেশের মাটিতে সবশেষ টেস্ট, কানপুরের উইকেট এবং আবহাওয়ার পূর্বাভাস। এবং সেই পূর্বাভাসকে সত্যি করে, অর্থাৎ সংখ্যাকে সত্যি করে কালকে সারাদিন মোটে 35 ওভার খেলা হয়েছে। আজও কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি, যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে গতকাল সারা রাত কিন্তু এই যে
পুরো কানপুর জুড়ে বৃষ্টি ছিল। সকাল থেকে কিছুটা দেখেছিলাম যে আমরা বৃষ্টি ছিল না, অর্থাৎ ঘন্টা তিনেকের মতো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টি ছিল না। এরপরে আবারও কিন্তু ইলশেগুড়ির বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টি নেই। আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টি হয়তো কিছুটা বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে এবং সূর্য ওঠারও কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। তবে ইতিমধ্যে দুই দলকে তারা স্টেডিয়ামে এসেছিল, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দল, তারা কিন্তু আবার তাদের টিম হোটেলে ফিরে গেছে। মাঝে 2 দফা আসলে যে ইন্সপেকশন সেই পর্যবেক্ষণটা হয়েছিল, যারা ম্যাচ অফিসিয়াল এবং 4th আম্পায়ার তারা পর্যবেক্ষণ করে গেছেন এবং স্থানীয় সময় 12টার সময় কিন্তু আরও একবার পর্যবেক্ষণ করা হবে, সেটা বৃষ্টি থাকা কিংবা না থাকা সাপেক্ষে। যদি পূর্বাভাসের কথা বলি, আগামীকাল সারাদিনও কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র যে কানপুর সেটাই নয়, এই গোটা উত্তরপ্রদেশে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ কানপুর টেস্টের ভাগ্যে কি হতে যাচ্ছে সেটা কিন্তু একেবারে মোটামুটি এখন বলেই দেওয়া যায়। অর্থাৎ নিশ্চিতরূপে হয়তো বা ড্রয়ের দিকেই এগুচ্ছে কানপুর টেস্ট। অর্থাৎ আজকে যদি খেলা না হয় কিংবা যদি 15 বা একটা সেশনও খেলা হয়, আগামীকালও যেহেতু বলছিলাম যে সারাদিনই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপর আবার 2 দিন বাংলাদেশ দল প্রথম দিনে মোটে 35 ওভার খেলেছে, 107 রান তুলতেই তারা 3টা উইকেট হারিয়েছে। উইকেটে কিন্তু 2 সেট ব্যাটসম্যান রয়েছেন, মুশফিক এবং মমিনুল। সব কিছু আসলে নির্ভর করছে বৃষ্টির ওপর, এবং সেই বৃষ্টির ওপর নির্ভর করছে ম্যাচটা আসলে কোন দিকে গড়ায়। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নতুন পথ চলায় বিশ্ব সম্প্রদায়কে পাশে চায় বাংলাদেশ, জাতিসংঘে প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের ভাষণকে যুগান্তকারী বললেন যুক্তরাষ্ট্রের সুশীলরা। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়, প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয় মত আইনজীবীর। দুর্নীতির সম্পদের হদিস পেলেই পাসপোর্ট বাতিলের পরামর্শ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।